আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, লেটস লিভ ফুটবলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইশরাফ। আমরা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ উইক 3 আমরা দেখে ফেললাম লাস্ট মঙ্গলবার এবং বুধবারে। এই ম্যাচ উইক 3 এর উপর একটা রিভিউ বলতে পারেন এই এপিসোডকে। আহ, এই ম্যাচ উইকে কয়েকটা ম্যাচের উপর সবার চোখ ছিল। একটা হচ্ছে লিভারপুল ভার্সাস আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট। লিভারপুল যেহেতু একটা ব্যাড প্যাচের মধ্যে ছিল, তাই এই লিভারপুলের উপর একটু সবার নজর ছিল। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুজনের ম্যাচের উপরই চোখ ছিল। এর কারণ হচ্ছে নেক্সট উইকেন্ডে আমরা সিজনের প্রথম এল ক্লাসিকো পেতে যাচ্ছি। এই কারণে এল ক্লাসিকোর আগে হাউ দে আর শেপিং আপ, এটার উপর একটা আগ্রহ ছিল। বিগ ম্যাচ ছিল, রিয়াল মাদ্রিদের কথা অলরেডি বলেছি। রিয়াল মাদ্রিদের একটা বিগ ম্যাচ ছিল জুভেন্টাসের সাথে। আর আরেকটা হেভি ওয়েট ম্যাচ ছিল আর্সেনাল ভার্সাস অ্যাথলেটিকো মাদ্রিদ। আর এর বাইরে ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, চেলসি, সবারই ম্যাচ ছিল। বায়ার্ন মিউনিক, পিএসজি। তো আনএক্সপেক্টেড তেমন একটা রেজাল্ট হয়নি। রাদার সব বড় টিমই আসলে বড় মার্জিনে জিতেছে। বায়ার্ন জিতেছে 4-0, পিএসজি হারিয়েছে 6-1-এ। পিএসজি হারালো পিএসজির খেলা ছিল বেয়ার লেভারকুসেন 7-2, সরি, পিএসজি 7-2-তে হারিয়েছে। আর চেলসি 5-1 জিতেছে। বায়ার্ন মিউনিক 4-0, ইন্টার মিলান 4-0, ম্যানচেস্টার সিটি 2-0। অন্য ম্যাচগুলোর তুলনায় তাদের মার্জিনটা ছোটই। আর যে কটা ম্যাচের কথা বলছিলাম, আনএক্সপেক্টেড রেজাল্ট একটাই, সেটা হচ্ছে নেপোলি হেরে গেছে, এবং সেটাও বড় মার্জিনে 6-2 তারা হেরেছে পিএসভি আইন্ডহোভেনের কাছে। এটা একটা আনএক্সপেক্টেড রেজাল্ট। নেপোলি লাস্ট সিজনে যাদের ডিফেন্সই সবচেয়ে বড় ভরসা ছিল, এরকম চ্যাম্পিয়ন্স লিগের একটা সেমি হেভিওয়েট ম্যাচে তারা 6টা গোল হজম করবে, এটা আসলে আনএক্সপেক্টেড। যাই হোক, নেপোলি চ্যাম্পিয়ন্স লিগে তারা আসলে ভালো ফর্মে নাই। সিরিয়াতেও লাস্ট ম্যাচ টরিনোর কাছে তারা হেরেছে। সো তারা একটা ব্যাট প্যাচের মধ্যে পড়ে যাচ্ছে কিনা, এটা একটা দেখার বিষয়। আর যে কটা ম্যাচের কথা বলছিলাম, আরেকটা হচ্ছে বেনফিকার উপরেও সবার একটা আগ্রহ ছিল। বেনফিকাও হেরেছে, এবং বেনফিকা আমার মনে হয় তারা অনেক তলানির দিকে আছে এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্টস টেবিলে। প্রথমে লিভারপুলের কথাই বলি। বড় ম্যাচ যেগুলো ছিল আর কি, লিভারপুল 5-1-এ মার্জিনে হারিয়েছে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে। ইন্টারেস্টিংলি, আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 3টা ম্যাচ হয়েছে, 3টারই রেজাল্ট সেম। একটা তাদের ফেভারে 5-1-এ তারা জিতেছে প্রথম ম্যাচে, পরের 2টা ম্যাচেই তারা হারলো 5-1। অদ্ভুত কিছুটা বলতেই পারেন। লিভারপুল 5-1 জিতেছে। 4টা ম্যাচ তারা, প্রিমিয়ার লিগে 3টে এবং চ্যাম্পিয়ন্স লিগে একটা লাস্ট ম্যাচ গ্যালাতাসারাইয়ের সাথে, পরপর 4টা ম্যাচ তারা হেরে এই ম্যাচে এসেছিল। তো সবার একটা আগ্রহ ছিল মানে এই ব্যাট প্যাচটা কত লম্বা হয়। তো যাই হোক, সেটা তারা শেষ পর্যন্ত ওভারকাম করেছে। কংগ্রেচুলেশনস টু দেম। এই ম্যাচে তারা অনেকগুলা চেকবক্সকে টিক আপ করেছে। 1 নাম্বার, তারা এবার ইনজুরি টাইমে গোল খায়নি, যেটা প্রিমিয়ার লিগের লাস্ট 3টা ডিফিটেই তারা একদম ইনজুরি টাইমে গোল খেয়েছে। প্রথম দিকে তারা ইনজুরি টাইমে গোল দিয়ে ম্যাচ জিতছিল, এরপরে তারা ইনজুরি টাইমে গোল খেয়ে ম্যাচ হারা শুরু করেছে। তো এই ম্যাচে সেটা হয়নি। ভিয়ার্টস, তিনি এখন পর্যন্ত গোল পাননি, বাট এই ম্যাচে 2টো অ্যাসিস্ট পেয়েছেন। ফ্লোরিয়ান ভার্টসের এই স্কোর শিটে কোনো না কোনোভাবে নাম আসাটা আসলে লিভারপুলের জন্য একটা খুবই জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, 2টো অ্যাসিস্ট তিনি পেয়েছেন এই ম্যাচে। আরেকটা হচ্ছে সেট পিসে তারা
কয়েকটা গোল করতে পেরেছে। এইটা আমি বলবো আর্সেনালের মতো হয়তো আহ, এত ইনফ্লুয়েন্সিয়াল অবস্থায় যায়নি সেট পিসের ব্যবহার, বাট সেট পিস থেকে তারা গোল করতে পারছে, এটা একটা পজিটিভ সাইন। কোন কোন প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি সেটার উপরই ডিপেন্ড করবে আসলে তারা কি এই ক্রাইসিস কাটিয়ে উঠেছে, কোন কোন বক্স তাদের এখনো টিক দেওয়া বাকি। 1 নাম্বার, ফ্লোরিয়ান ভার্টসকে আসলে তার মানে অ্যাপ্রোপ্রিয়েট পজিশনটা এখনও মনে হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ফার্স্ট হাফে বেশ ইনঅ্যাক্টিভ ছিলেন, সেকেন্ড হাফে তুলনামূলক অ্যাক্টিভ। ফার্স্ট হাফে তাকে রাইট ব্যাক দিয়ে শুরু করা হয়েছে। সেকেন্ডলি, ফরমেশনটা এখন পারফেক্ট ফরমেশনটা স্লট এখনও খুঁজে পাচ্ছেন না। সেদিন শুরু করেছেন তিনি 4-4-2-তে, তবে পরবর্তীতে 4-3-3-তে নেমে আসতে হয়েছে, বা 4-3-2-1-এ নেমে চেঞ্জ করতে হয়েছে, এবং সেই চেঞ্জ করার পর অ্যাকচুয়ালি ওয়ার্ডস দুটো অ্যাসিস্ট করেন। 3 নাম্বার, মোহাম্মদ সালাহর ফর্ম। মোহাম্মদ সালাহ সেদিন স্টার্ট করেননি, শেষের 20 মিনিটসে নেমেছিলেন। কোনো প্রেশার ছিল না, লিভারপুল ওয়াজ ওয়ে হেড বাই দেন, কিন্তু তিনি 20 মিনিটসে কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি। 4 নাম্বার, ম্যাচের আর্লি স্টেজে গোল কনসিড করা, এটা তারা কন্টিনিউ করছেন। এটা থেকে বেরোয় আসতে হবে লিভারপুলকে। একটা কনসিস্টেন্টলি একই জিনিস হচ্ছে, এর আগে 4টা ডিফিটেই তারা আর্লি স্টেজেই গোল হজম করেছে। এগুলোর উত্তর লিভারপুলকে বের করতে হবে, তখনই বলতে পারবো আমরা তারা ক্রাইসিস থেকে বের হয়ে এসেছে। এই মুহূর্তে আমি বলতে পারি তারা এখনও ক্রাইসিস থেকে বের হয়নি। একটা ম্যাচ তাদের ফেভারে এসেছে, সামনে ব্রেন্টফোর্ডের সাথে লিগের ম্যাচ আছে, কিন্তু এরপরেই, আমি যদি ভুল করে না থাকি, এরপরেই তাদের ম্যানচেস্টার সিটির সাথে ম্যাচ, এবং অ্যাস্টন ভিলা, টটেনহাম, সাম টাফ ম্যাচেস আর কামিং এহেড। এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ, ইফ আই এম নট রং। এবং সামনে আমার মনে হয় ইন্টার মিলানের এগেনস্টেও আছে ডিসেম্বরের মধ্যেই। তো সামনে টাফ ফিকচার্স আর কামিং। আমি মনে করি না লিভারপুল হয়তো 4টা ম্যাচ টানা হয়তো হারবে না, বাট তারা ক্রাইসিস থেকে এখনও বের হয়ে আসাটা তাদের বাকি আছে। অনেক প্রশ্নের উত্তর তাদের বের করতে হবে, সেটার উপর ডিপেন্ড করবে হাউ দে আর গোয়িং টু ফিচার ইন দ্য নেক্সট কাপল অফ ম্যাচ ডেজ। আর্সেনাল ভার্সাস অ্যাথলেটিকো মাদ্রিদ, এটা একটা বড় ম্যাচ ছিল। এটার এক্সপেক্টেড রেজাল্ট ছিল আর্সেনাল জিতবে, তবে সেটা যে 4-0 গোলে জিতবে একটু অদ্ভুতই, কারণ অ্যাথলেটিকোর জালে 4 গোল দেওয়া আসলে প্রতিদিন প্রতি দলের পক্ষে হয় না। এবং এই 4টা গোল হয়েছে সেকেন্ড হাফের মিডল স্টেজে, অ্যারাউন্ড 60 to 70 মিনিটস, 13 মিনিটের একটা স্পেল, এর মধ্যে 4টা গোল হয়েছে, এবং 3টা গোল হয়েছে সেট পিসে। আর্সেনাল সেট পিসটাকে আমার মনে হয় তারা চিট কোড বানিয়ে রেখেছে। এইরকম আমি কখনোই, আমার মনে হয় আমার লাইফে কোনো টিমকে সেট পিসকে এতটা কন্ট্রোলেবল ফিচারে আনতে আমি কখনোই দেখিনি। এটা আসলে অদ্ভুত। এই ধারা কতদিন চালিয়ে যেতে পারে আর্সেনাল, দেখা যাক। এবং আর্সেনাল এই পর্যন্ত এই সিজনে যা উপহার দিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগে বলেন আর প্রিমিয়ার লিগে বলেন, দে আর দ্য টিম টু ওয়াচ শিওরলি। যাই হোক, আমি আমার প্রি সিজন প্রেডিকশনে অটল আছি। আর্সেনাল will go down to the wire in the প্রিমিয়ারশিপ টাইটেল রেস, এবং তারা সেটাকেই প্রেফারেন্স দিবে। যদি রানে বা ফেভারিট হয়ে যায়, সেক্ষেত্রে তাদের চ্যাম্পিয়ন্স লিগে কিছুটা নির্ভর হয়ে খেলতে পারবে, এবং সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স লিগে তারা বড় দাবিদারি থাকবে। আর 6-1-এ বার্সেলোনা অলিম্পিয়াকোসকে হারিয়েছে। ফার্মিন লোপেস করেছেন হ্যাট্রিক, লামিন ইয়ামাল পেনাল্টিতে একটা গোল দিয়েছেন। তো আর ওইদিকে রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকোর আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্টাসকে হারিয়েছে 1-0। এখন এই দুটো ম্যাচের রেজাল্টের ভিত্তিতে কি
এল ক্লাসিকোর ফেভারিট কে সেটা বলা যায়? আমি মনে করি না, কারণ দুটা ম্যাচের পার্সপেক্টিভ পুরোই আলাদা। বার্সেলোনা খেলেছে অলিম্পিয়াকসের সাথে, রিয়াল মাদ্রিদ খেলেছে জুভেন্টাসের সাথে। প্রতিপক্ষের মাপকাঠিতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ অনেক কঠিন ছিল। এখন এল ক্লাসিকোর ভিত্তিটা আমি বলবো পুরোপুরি স্ট্র্যাটেজিক। এবারের এল ক্লাসিকো এই সামনের এল ক্লাসিকোর কোনো আসলে এবার বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ মোটামুটি সমান সমানই সব দিক থেকে। আপনি বলবেন রিয়াল মাদ্রিদ হয়তো লিগে একটু এগিয়ে আছে, বাট ঘাড়ের নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগেও দুই দলেরই ভালো। বার্সেলোনা যদিও পিএসজির সাথে আগের ম্যাচটা হেরেছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের হিসাব যখন আসবে তখন আসলে লাস্ট সিজনে বার্সেলোনা যেভাবে রিয়াল মাদ্রিদের উপর ছড়ি ঘুরিয়েছে, 4টা এল ক্লাসিকোতে 4টাতেই জয় এবং প্রথম ম্যাচে 4-0-তে জয়। সেই ম্যাচটা যদি মনে থাকে, প্রথম এল ক্লাসিকো, সেটা হয়েছিল নু ক্যাম্পে বা বার্সেলোনার হোম গ্রাউন্ডে। এবার এটা হচ্ছে সান্তিয়াগো বার্নাবুতে। ডিফারেন্স এটাই। প্রথমটা যেভাবে ওয়ান হর্স রেস হয়েছিল, এবারেরটা সেভাবে রকম হওয়ার সম্ভাবনা নেই। এবার কিন্তু দুদিক থেকেই স্ট্র্যাটেজির একটা বড় বিষয় আসবে। যেমন লাস্ট সিজনের প্রথম এল ক্লাসিকোতে আপনাদের মনে আছে কিনা, কিলিয়ান এমবাপেকে টাইম আফটার টাইম তারা অফসাইড ট্র্যাপে ফেলছিল এবং অন্যদিকে তারা বল নিয়ে এগিয়ে যাচ্ছিল এবং গোল দিচ্ছিল 4-0 গোলে। এবং ওইদিকে আমার মনে হয় তিনবার এমবাপে সম্ভবত বল জালে জড়িয়েছিল, কিন্তু অফসাইড ট্র্যাপে গোলগুলো বাতিল হয়। তো এবার কি বার্সেলোনা সেই স্ট্র্যাটেজিতেই সফল হবে? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমার মনে হয় রিয়াল মাদ্রিদ তাদের মাথায় থাকবে যে গতবার আমাকে এমবাপেকে যেভাবে অফসাইড ট্র্যাপে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেই সেম চেষ্টাটাই এবার হয়তো করবে এবং এই সুযোগে অন্য কাউকে দিয়ে কোনো অ্যাটাকে অনসাইড পজিশন থেকে অ্যাটাকে যাওয়া যায় কিনা সেই বিষয়টা রিয়াল মাদ্রিদ ভেবে দেখবে। এবং বার্সেলোনা আমার মনে হয় তাদেরও জানা থাকবে যে রিয়াল মাদ্রিদকে আমরা যেভাবে গতবার এই অফসাইড ট্র্যাপে ফেলেছিলাম হাইলাইন ডিফেন্স দিয়ে, এবার তারা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। তো সেভাবেই তারা স্ট্র্যাটেজি সাজাবে। এটা ইকোনমিক্সে একটা গেম থিওরি বলে একটা কথা আছে। দুই কম্পিটিটর প্রত্যেকে তাদের প্রতিটা মুভ অন্য পক্ষ কি চিন্তা করছে সেটা ভেবে মুভগুলো নেয়। তো এবারের এল ক্লাসিকোতে সেরকম একটা স্ট্র্যাটেজিক গেম আমরা দেখব, এটাই আমি বিশ্বাস করি। আমার মনে হচ্ছে সেরকমই কিছু একটা হবে এবং এই স্ট্র্যাটেজির মাধ্যমেই এইবার কুপকাত করবে। যে দলই জিতুক এই স্ট্র্যাটেজির মাধ্যমেই জিতবে। হান্সি ফ্লিক, বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক, আমার দৃষ্টিতে তিনি স্ট্র্যাটেজির চেয়ে তার স্ট্র্যাটেজিক শিফটের দিকে একটু কম নজর। তিনি যে স্ট্র্যাটেজি বিশ্বাস করেন সেই বিশ্বাসের উপরই আস্থা রেখে পুরো ম্যাচ আগান। ওদিকে জাবি আলোনসো তিনি পরিস্থিতি বুঝে শিফটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন। আমার মনে হয় এই দিক থেকে রিয়াল মাদ্রিদকেই আমি এগিয়ে রাখছি এই এল ক্লাসিকোতে। এবং আমার প্রেডিকশন, স্কোর লাইন প্রেডিক্ট করা আসলে টাফ। আমার প্রেডিকশনটা রিয়াল মাদ্রিদের পক্ষে এবং আমার মনে হচ্ছে এবারের এল ক্লাসিকোতে কোনো একজন সাবস্টিটিউট এসে ম্যাচের রং বদলে দেবেন, এটাই আমার মনে হচ্ছে। ইট উইল বি সাম লেট সুপার সাব ইম্প্যাক্ট। এটা এ কারণে বলছি না, এটা স্ট্র্যাটেজিক কারণেই বলছি। স্ট্র্যাটেজিক সাবস্টিটিউশন ইম্প্যাক্ট ফেলবে এই কারণে না। জুড বেলিংহাম লাস্ট ম্যাচে গোল করেছেন, তিনি অবশ্য সাবস্টিটিউট থেকে করেননি, তিনি স্টার্টিং 11-এই ছিলেন। বাট
এই ম্যাচে সাবস্টিটিউট একজন প্লেয়ার ইম্প্যাক্ট রাখবেন, এটা আমি বিশ্বাস করি। সেটা যে কোনো পক্ষেরই হতে পারে। আমার প্রেডিকশন রিয়াল মাদ্রিদ জিতবে এবং একজন শেষের দিকে একজন সাবস্টিটিউটেড গোলে জিতবে, এবং এবার গোলের বন্যা হবে না, এটাও আমার একটা প্রেডিকশন। যাক, ভালো থাকবেন দর্শক, নেক্সট এপিসোডে দেখা হবে ইনশাল্লাহ।